নমস্কার। সেরা সাহিত্য বাংলা গল্পের চ্যানেলে আপনাদের জন্য আজ থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের এক বিখ্যাত গোয়েন্দা কাহিনী হং চং লং রহস্য। গল্প পাঠে আমি বিভূতিভূষণ সরকার, এডিটিং এবং অন্যান্য কারিগরি সহায়তায় নীলাদ্রি বিশ্বাস এবং সম্প্রীতি দে। শুরু হচ্ছে আজকের গোয়েন্দা কাহিনী হং চং লং রহস্য। কর্নেল নীলাদ্রি সরকার ইজি চেয়ারে হেলান দিয়ে একটা ইনলাইন লেটার পড়ছিলেন। জ্বলন্ত চুরুট থেকে এক টুকরো ছাই সাদা দাড়িতে পড়লো। এটা নতুন কোনো দৃশ্য নয়, কিন্তু উনি বাঁ হাত তুলে এমনভাবে মসৃণ টাকে হাত বুলোতে থাকলেন যেন ছাইয়ের টুকরোটা মাথাতেই পড়েছে। হাসি চেপে বললাম, ছাই কিন্তু আপনার দাড়িতে পড়েছে। আমার রসিকতা কান্না দিয়ে কর্নেল চিঠিটা ভাঁজ করে বললেন, হং চং লং। অবাক হয়ে বললাম, কি বললেন? হং চং লং তার মানে? কর্নেল চিঠিটা আমার হাতে দিয়ে বললেন, দেখো মানে উদ্ধার করতে পারো নাকি। খুলে দেখি লেখা আছে, মহাশয় আপনার কীর্তি সুবেদিত, তাই আপনার শরণাপন্ন হইলাম। আমার প্রাণনাশের চক্রান্ত চলিতেছে, অনুগ্রহপূর্বক শীঘ্র আসিয়া আমরা প্রাণ রক্ষা করুন এবং চক্রান্তকারীদের যথোচিত শাস্তি দিন। হং চং লং ইতি শ্রীকৃষ্ণপ্রসাদ সিংহ রায়, শান্তিকুটির, বাবুগঞ্জ, নেমতিতার সন্নিকটে, জেলা মুর্শিদাবাদ। চিঠিটা খুঁটিয়ে পড়ার পর বললাম, হাতের লেখা দেখে মনে হচ্ছে বয়স্ক মানুষ, মাথার মধ্যে গন্ডগোল আছে মনে হচ্ছে। কিসে বুঝলে হঠাৎ হং চং লং কেন? সবাই তো খোলাখুলি লেখেন। কর্নেল চুরুট অ্যাস্ট্রেতে গুঁজে বললেন, এমন তো হতে পারে আমি পৌঁছানোর আগে যদি সত্যি ওর বরাতে কিছু ঘটে যায়, হং চং লং থেকে আমি কোনো সূত্র পেয়ে যেতে পারি এই ভেবে। ওর কথার ওপর আমি বললাম, সূত্র আগাম জানিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে তাও তো খোলাখুলি লিখতে পারতেন। হিংটিং ছট কেন? জয়ন্ত ডার্লিং, ওটা হিংটিং ছট নয়, ওটা হং চং লং। একই কথা হলো। তবে আমার মনে হচ্ছে শান্তিকুটির আসলে একটা উন্মাদ আশ্রম, পাগলাগারদ। কর্নেল আমার কথাটা গ্রাহ্য করলেন না, বললেন, জয়ন্ত, তোমার দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য বাবুগঞ্জে একটা চমকপ্রদ স্টোরি অপেক্ষা করছে। সত্যি? আপনি আপনি এই চিঠিটাকে সত্যি গুরুত্ব দিচ্ছেন, মানে ইম্পর্টেন্স দিচ্ছেন? দিচ্ছি, কারণ ওই হং চং লং ওই লেখাটা আমাকে আকৃষ্ট করছে। আশ্চর্য, জেনে শুনেই আপনি যত পাগলের পাল্লায় পড়তে যাচ্ছেন। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তুমি কিন্তু খালি হাতে ফিরবে না, এ আমি আশ্বাস দিতে পারি। বাবুগঞ্জে আমি একবার গিয়েছিলাম, সীমান্ত এলাকা। অন্তত স্মাগলিং নিয়েও একটা রোমাঞ্চকর স্টোরি দাঁড় করাতে পারবে তুমি। আমি অবশ্য খালি হাতে ফিরবো না। এই শীতের মরশুমে পদ্মায় অসংখ্য বিলেতি জলচর পাখি আসে। চিয়ার আপ জয়ন্ত, হং চং লং। বুঝলাম হং চং লং এর হাত থেকে আমারও কোনো নিষ্কৃতি নেই, আমাকেও যেতেই হবে। বাবুগঞ্জে পদ্মা তীরে একটা পুরনো বাণিজ্য কেন্দ্র রেল স্টেশনে থেকে বছর আগেও দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। পদ্মার ভাঙনে ক্রমশ সরে এসেছে। উত্তর দিকটায় মাটি কিছুটা উঁচু, তাই সেখানে সাবেকগঞ্জের কয়েকটা বাড়ি এখনো টিকে আছে, কিন্তু বাড়িগুলোর চেহারা জরাজীর্ণ। দেখে মনে হয় না ওসব বাড়িতে মানুষ বাস করে। আমরা উঠেছিলাম নতুন বসতি এলাকায়, সরকারি ডাকবাংলোয়। চৌকিদার বনবিহারী কর্নেলের চেনা লোক। কৃষ্ণপ্রসাদ সিংহ রায়ের কথা জিজ্ঞেস করলে সে বলল, এক সময় খুব দাপট ছিল এলাকায়, এখন বয়স হয়েছে, বাড়ি থেকে আর বেরোতে দেখি না। কর্নেল বললেন, কিসের দাপট ছিল? বনবিহারী চাপা গলায় বললেন, বর্ডার এরিয়া স্যার, বুঝতেই পারছেন। যত স্মাগলার, খুনে আর ডাকাতি ছিল কৃষ্ণবাবুর চেলা, এখন চেলারা অন্য গুরু ধরেছে। কর্নেল হাসলেন,
তা অন্য গুরুদের নাম কি? আগে সে কেষ্টবাবুরই খুঁড়তো ভাই, আসল নাম জানি না, সবাই ডাকে গঞ্জবাবু বলে। তাই গঞ্জবাবুটি থাকে কোথায়? তার তো থাকার কোনো ঠিকানা নেই স্যার। আগে থাকতো কেষ্টবাবুর কাছে, শুনেছি ওর সঙ্গে কি নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল, তারপর থেকে সেও বাড়ি ছেড়েছে। বনবিহারী শ্বাস ছেড়ে বলল, আমি স্যার এখানকার কোনো সাথে পাশে থাকি না। বাংলো ছেড়ে বেরিয়ে কর্নেল একটা সাইকেল রিক্সা ভাড়া করলেন। রিক্সাওয়ালাকে বললেন, কেষ্টবাবু বাড়ি চেনো? রিক্সাওয়ালা বলল, কেষ্টবাবুর বাড়ি অব্দি রিক্সা যাবে না স্যার, আপনাদের খানিকটা পায়ে হাঁটতে হবে। ঠিক আছে, তুমি বাড়িটা দেখিয়ে দিয়ে চলে আসবে, আর বকশিসও পাবে। নতুন বসতি এলাকা ছাড়িয়ে গিয়ে জঙ্গল এবং ঢালু জমি। রাস্তাটা হঠাৎ সেখানে শেষ হয়ে গেছে। জঙ্গল এবং ঢালু জমিটা পেরিয়ে উঁচু মাটির ওপর সাবেকগঞ্জের সেই পুরনো বাড়িগুলো দেখা গেল। রিক্সাওয়ালা বলল, আমি আর যাবো না স্যার, রিক্সা চুরি যাবে। ওই যে গেটটা দেখছেন, ওটাই কেষ্টবাবুর বাড়ি। তবে একটা কথা বলি স্যার, সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবেন, জায়গাটা একদম ভালো না, প্রায় চিন্তাই হয়। সে কথাগুলো বলেই গুলতের বেগে উধাও হয়ে গেল। আমারও কেমন অস্বস্তি হচ্ছিল। কর্নেল উঁচু জায়গায় উঠেই বাইনাকুলারে চোখ রেখে বললেন, অপূর্ব। কৃষ্ণবাবু আমাদের কৃষ্ণপ্রসাদ সিংহরায় অনুমতি দিলে ওর বাড়িতে কয়েকটা দিন আমি কাটিয়ে যাব। এখান থেকে পদ্মার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। বললাম, ওর খুড়তুতো ভাই গঞ্জবাবু আপনাকে থাকতে দেবে বলে মনে হচ্ছে না। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, কেন বলো তো? এখন মনে হচ্ছে কেষ্টবাবু ভয়েই আপনাকে চিঠিটা লিখেছেন। হং চং লং। বিরক্ত হয়ে আর কোনো কথা বললাম না। দোতলা বাড়িটার চারিদিকে টুটা ফাটা পাঁচিল, গেটে একটা ফলকে লেখা শান্তি কুঠির। গেটের অবস্থা শোচনীয়। আমরা গেটের সামনে যেতেই একজন মধ্যবয়স্ক লোক প্রাঙ্গণ থেকে এগিয়ে গেল। মাথার চুল সাদা, কিন্তু বেশ শক্ত সামন্ত গরম। পরনে খাটো ধুতি, গায়ে একটা কম্বল জড়ানো। সে খানিকটা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রুক্ষস্বরে বলল, কে কে চাই? কর্নেল পকেট থেকে নেম কার্ড বের করে লোকটাকে দিলেন। বললেন, আমরা কলকাতা থেকে আসছি, সিংহরায় মশাইয়ের সঙ্গে দেখা করব। সে কার্ডটা হাতে নিয়ে চলে গেল। এতক্ষণে লক্ষ্য করলাম গেটের ভেতর থেকে তালা খুলে বলল, আসুন। তারপর আমরা ভেতরে ঢুকলে ফের তালা আটকে দিল। বসার ঘরটা দেখে মনে হলো একসময় ভালোই ছিল। লোকটা আমাদের সোজা দোতলায় নিয়ে গেল। বাড়িতে অস্বাভাবিক স্তব্ধতা, কেমন যেন গা ছমছম করছিল। একটা ঘরের ভেতর থেকে গম্ভীর গলায় কেউ বলে উঠল, আসুন। সেই ঘরে ঢুকে দেখি খাটে একজন পৌঢ় ভদ্রলোক আলোয়ান মুড়ি দিয়ে বসে আছেন। আমরা বসলে তিনি কর্নেলের কার্ডটা দেখতে দেখতে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার, আপনি মিলিটারির লোক? কর্নেল নির্বিকার মুখে বললেন, আপনি কৃষ্ণপ্রসাদ সিংহরায়? হ্যাঁ, তা আপনাদের আসার উদ্দেশ্য? আপনি আমায় আসতে লিখেছেন তো? আমি কোশ্মিনকালে কখনো কাউকে চিনি না। আপনি আমাকে কোনো চিঠি লেখেননি? কখনো না। আপনাকে কেন আমি চিঠি লিখতে যাব? হং চং লং। কৃষ্ণবাবু হঠাৎ খাপ্প হয়ে গেলেন। কি বলছেন মশাই? হং চং লং মানে? মানে তো আপনারই জানার কথা। কেষ্টবাবু হুঙ্কার ছাড়লেন, এই ভাটু, এদের গেট পার করে দিয়ে তো। তোকে পই পই করে বলেছি, যাকে তাকে হুট করে বাড়িতে ঢোকাবি না। কর্নেল গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। আমিও কেটে পড়ার তালে ছিলাম। দুজনের নিচে নেমে আসার পর ভাটু তুম্ব মুখে আমাদের অনুসরণ করলো। গেটের কাছে পৌঁছে সে কাঁচুমাচু মুখে বলল, কিছু মনে করবেন না স্যার, বাবুর মেজাজ আজকাল বড় কেমন যেন হয়ে গেছে। বাংলায় ফিরে কর্নেল মুখ খুললেন, কি বুঝলে জয়ন্ত? আস্তে আস্তে বললাম, আপনাকে বলেছিলাম না ভদ্রলোকের মাথায় গন্ডগোল আছে। কোনো অদ্ভুত ব্যাপার তুমি লক্ষ্য করনি? অদ্ভুত ব্যাপার না তো। অবশ্য অদ্ভুত ব্যাপার বলতে হং চং লং শুনে উনি কিন্তু হঠাৎ খাপ্পা হয়ে গেলেন। তুমি এটা ঠিক বলেছ। আর কিছু? বড্ড চেঁচামেচি করে কথা বলছিলেন। কর্নেল এবার সায় দিলেন, ঠিক, একদম ঠিক ধরেছ। ওর কণ্ঠস্বর কিন্তু বড্ড বেশি চড়া। আচ্ছা কর্নেল, এমন তো হতে পারে পাশের ঘরে বা আশেপাশে কোথাও ওর সন্দেহভাজন চক্রান্তকারীরা ছিল, তাই তাদের শুনিয়ে ওভাবে কথা বলছিলেন।
তোমার কথায় যুক্তি আছে। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, তবে চিঠিটা ওর দেখতে চাওয়া উচিত ছিল। তোমার যুক্তি অনুসারেই বলছি, চক্রান্তকারীদের শুনিয়েই চিঠিটা দাবি করতে পারতেন, তা কিন্তু করলেন না। বড়বিহারী কফি আনলো। কর্নেল চুপচাপ কফি খেলেন, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, তুমি বিশ্রাম করো, আমি আসছি। আমি কিছু জিজ্ঞেস করার সময় পেলাম না। কর্নেল এমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। বারান্দায় ঠান্ডাটা ক্রমশ বেড়ে যাচ্ছে। পদ্মার দিক থেকে হিম হাওয়া এসে ঝাঁপিয়ে পড়েছে। ঘরে ঢুকে সতর্কতার দরুন দরজা এঁটে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। তখন ট্রেন জার্নির ধকল সামলাতে পারিনি। কিছুক্ষণ পরে দরজায় কেউ নক করলো। কর্নেল ফিরলেন ভেবে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। তারপর হকচকিয়ে গেলাম, কর্নেল নন, শান্তি কুটিরে সেই কৃষ্ণপ্রসাদ সিংহ রায় ওরফে কেষ্টবাবু। পরনে গলাবন্ধ কোট, মাথায় হনুমান টুপি। তা সত্ত্বেও চিনতে ভুল হলো না। ঘরে ঢুকে চাপা সরে বললেন, কর্নেল, কর্নেল সাহেব কোথায়? ব্যস্তভাবে বললেন, আপনি একটু বসুন, কর্নেল এসে পড়বেন। আরে বসার সময় নেই, ওকে বলবেন শিগগির যেন আমার সঙ্গে দেখা করেন, আজ রাত্রেই। কথাটা বলেই কেষ্টবাবু বেরিয়ে গেলেন। বারান্দায় গিয়ে দেখলাম ভদ্রলোক লনের পাশে ঝোপঝাড়ের আড়াল দিয়ে গুঁড়ি বেড়ে এগিয়ে যাচ্ছেন। বনবিহারী কিচেনে কয়লার উনুনের সামনে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে। তাহলে যা ভেবেছি তাই ঠিক। আমরা এমন সময় দেখা করতে গিয়েছিলাম যখন চক্রান্তকারীরা ওর বাড়িতেই ছিল। কিন্তু তারা কারা? ওর আত্মীয় স্বজন? বাড়ির ভেতরে আর কারো শব্দ কিন্তু পাইনি। কর্নেল ফিরলেন প্রায় 2 ঘন্টা পরে। আমি ব্যস্তভাবে বললাম, কেষ্টবাবু এসেছিলেন? জানি, ওর বাড়ির কাছে আমার সঙ্গে দেখা হয়েছে। বললেন আমার খোঁজে বাংলোয় গিয়েছিলেন। ব্যাপারটা তাহলে সত্যি? ব্যাপারটা একেবারে হং চং লং ডার্লিং জয়ন্ত। বিরক্ত হয়ে বললাম, আবার সেই হং চং লং? আরে একটু খুলে বলবেন তো। কর্নেল ইজি চেয়ারে বসে টুপি খুললেন, তারপর চুরুট ধরিয়ে টাকে হাত বুলিয়ে বললেন, বছর 3 আগে এখানে আমি এসেছিলাম। কলকাতা জাদুঘর থেকে চুরি যাওয়া একটা প্রাচীন বুদ্ধ মূর্তি এখান থেকে পাচার হওয়ার মুখেই আমি উদ্ধার করতে পেরেছিলাম। তবে তার জন্য কোনো কৃতিত্ব দাবি করছি না, কারণ স্বয়ং পদ্মা আমাকে একটা বড় পুরস্কার দিয়েছিল, একজাক দুর্লভ প্রজাতির সাইবেরিয়ান হাঁস। চিন্তা করো জয়ন্ত, পদ্মার জলে সাইবেরিয়ান হাঁস। কেষ্টবাবুর সঙ্গে কি কথা হলো সেটা বলুন না। কথা হলো সেই সাইবেরিয়ান হাঁস নিয়ে, কারণ সেবার এই হাঁসের খবর কেষ্টবাবুই আমাকে দিয়েছিলেন। তার পদ্মার ধারে হঠাৎ দেখা এবং তার ফাঁকে 2-4টে কথা মনে রাখার পক্ষে যথেষ্ট নয়। কিন্তু এই হং চং লং আজ বিকালে শান্তি কুটিরে যাওয়ার সময় বাইনাকুলরে পদ্মা দেখা মাত্র মনে পড়ে গিয়েছিল। আরে তাই তো, হাঁসের খবর দিয়ে এক ভদ্রলোক বলেছিলেন, কি হাঁস তা জানি না মশাই, খালি হং চং লং আর হং চং লং, হাঁসের এমন বিদঘুটে হাঁক ডাক জীবনে কখনো শুনেনি। তখন ভদ্রলোককে আমার নেম কার্ড দিয়েছিলাম। ধুস, আবার সেই হং চং লং? তাহলে কেষ্টবাবুর ভাষায় হাঁসের ডাক এটা? কর্নেল চুরুটের ধোয়া ছেড়ে বললেন, হ্যাঁ, চিঠিতে হং চং লং এর লেখার কারণ আশা করি এবার তুমি বুঝতে পেরেছ। পূর্ব পরিচয় মনে করিয়ে দেওয়া এবং সেই সঙ্গে সাইবেরিয়ান হাঁসের লোভ দেখানো, যাতে আমি চিঠি পেয়েই ছুটে আসি। বুঝলাম, কিন্তু ওর প্রাণনাশের চক্রান্ত কারা করছে সে নিয়ে কোনো কথা হয়নি। কি আশ্চর্য! আশ্চর্যের কি আছে ডার্লিং? সন্ধ্যাবেলায় অমন নিরিবিলি জায়গায় ওসব কথা বলা রিস্ক ছিল। ও শত্রুপক্ষ ওঁত পেতে বেড়াচ্ছে, তাই হাঁস নিয়েই কথা হলো। তেমনি চড়া গলায় আলোচনা। শেষে বললেন, রাত 10টা নাগাদ আমি যেন ওর সঙ্গে দেখা করি, হাঁসের খবর দেবেন। বাংলো থেকে যখন দুজনে বেরোলাম রাত 10টা, তখন গঞ্জের রাস্তাঘাট একেবারে খাঁ খাঁ নিঝুম। কোথায় গাঢ় কুয়াশার মধ্যে ভুতুড়ে আলো। আমার গা ছমছম করছিল। কর্নেল খুদে টর্চের আলো পায়ের কাছে ফেলে হন্তদন্ত হয়ে ছাড়ছিলেন। নতুন বসতি এলাকার পর সেই জঙ্গল আর ঢালু জমির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পদ্মার দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল। উঁচু জমির ঢাল বেয়ে ওঠার পর শান্তি কুটিরের গেট দেখা গেল। দোতলার একটা ঘরে আলো জ্বলছে। সেই আলোর ছটায় প্রাঙ্গণ পেরিয়ে আসতে আসতে
অন্ধকার পায়ের তলায় নেতিয়ে পড়েছে। হঠাৎ এক ঝলক আলো এসে পড়লো আমাদের উপর। কর্নেল বললেন, বাটু নাকি? হ্যাঁ স্যার, আসুন, গেট খোলা আছে। আমরা ভেতরে ঢুকলে সে টর্চের আলো ফেলতে ফেলতে গেটের কাছে এলো এবং গেটের তালা আটকে দিল। কে জানে কেন আমার বুকটা ধড়াস করে উঠল। ভাটু পেছন থেকে বলল, আপনারা উপরে চলে যান, বাবু আপনাদের জন্য অপেক্ষা করছেন। দোতলা সেই ঘরে কেষ্টবাবু খাটের উপর তেমনই আলোয়ান মুড়ি দিয়ে এবং তাকিয়ার ঠিক দিয়ে গম্ভীর মুখে বসেছিলেন, মাথায় হনুমান টুপি। এবার চড়া গলায় না, আস্তে আস্তে বললেন, বসুন। আমরা বসলাম। তারপর কর্নেল বললেন, হাঁসের খবর বলুন। বলছি, আগে সেই চিঠিটা দেখি। চিঠি তো বাংলায় রেখে এসেছি, এই ভদ্রলোককে পাঠিয়ে দিন। চিঠিটা নিয়ে আসবেন। চিঠিটা নিয়ে কি করবেন? ওটা পুড়িয়ে ফেলা দরকার। আপনি খুবই সাবধানী লোক গঞ্জুবাবু। কি বললেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, গঞ্জুবাবু একটুও নড়বেন না, পুলিশ গোটা বাড়িটা ঘিরে রেখেছে। আপনার ছেলেরা পেছনের দরজা দিয়ে ঢোকার সময় এতক্ষণে ফাঁদে পড়ে গেছে। ওই শুনুন, সিঁড়িতে পুলিশের জুতোর শব্দ। আমি 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 কিছু বুঝতে পারছিলাম না, আমি হকচকিয়ে গেলাম। এরপর সদল বলে একজন পুলিশ ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন, মুচকে এসে বললেন, বাহ, একেবারে কেষ্টবাবু দেখছি। কেষ্টবাবুর আলোয়ান আর মাংকি ক্যাপ, একই ছাটের গোপ, একই ভঙ্গিতে বসে আছে বেটার ছেলে গঞ্জু। দুজন কনস্টেবল গিয়ে গঞ্জুবাবুকে খাট থেকে চাংদোলা করে নামানো হলো এবং হাত কড়া পরিয়ে টানতে টানতে নিয়ে গেল। কর্নেল বললেন, ভাটু ভাটু। বাবু, ভাটু কেটে পড়েনি তো? পুলিশ অফিসার বললেন, পাঁচিল থেকে ঠ্যাং ধরে টেনে নামানো হয়েছে। দারুণ কাজ করছে, বাড়িটা শ্বাস করে ফেলুন। কেষ্টবাবু ডেড বডিটা খুঁজে বের করাটা আগে দরকার। আমার ধারণা ডেড বডি এখনো পদ্মায় ফেলার সুযোগ পায়নি, কারণ বিকেলে বাইনাকুলারে দেখেছিলাম পদ্মায় বিএসএফ এর খুব আনাগোনা চলছে। আপনিও বলছিলেন একটা চর নিয়ে কদিন থেকে দুদেশের মধ্যে ঝামেলা বেঁধেছে বলে। কর্নেল আমার কাঁধে হাত রাখলেন, বললেন, চলো জয়ন্ত, বাংলায় ফেরা যাক। এখনো শীতটা বড্ড বেশি হং চং লং করছে। তুমি এবার বুঝতে পেরেছ তো? আমি বললাম, কি? কেষ্টবাবুর হত্যা রহস্য। বাংলায় চলো, বুঝিয়ে বলছি। শেষ হলো আজকের কর্নেল কাহিনী। আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।